কাপে, সেটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো তার একবারে নতুন প্ল্যান, কমার্শিয়ালাইজেশন প্রজেক্ট একটা নতুন, এইটা যাতে ক্লাবদেরকে নিয়েও যাতে একটা নতুন ভাবে টুর্নামেন্ট করা যায়, ফিফা বিশ্বকাপের মতন, ফিফা ওয়ার্ল্ড কাপের মতন যাতে একটা এরকম পপুলার টুর্নামেন্ট করা যায়, সেটাই কিন্তু তার প্রজেক্ট ছিল, আর তিনি সেটা করে দেখিয়েছেন এইবার। এবার বলতে পারেন এর অনেক প্রোজ অ্যান্ড কনস রয়েছে। হয়তো সেভাবে প্রত্যাশা মতন সেভাবে এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি এই টুর্নামেন্টটা সারা বিশ্ব জুড়ে। কিন্তু যদি আপনারা অনেকগুলো ম্যাচের কথা বলেন, সে অনেকগুলো ম্যাচে কিন্তু বেশ দেখা গেছে পুরো ওয়ার্ল্ডে কিন্তু বেশ ইন্টারেস্ট ছিল সেই ম্যাচগুলো নিয়ে। আমি স্নেহাশিদার কাছে যাবো সেই বিষয়ে। স্নেহাশিদা, আর এক বছর বাদেই এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে, সেই আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ, আমেরিকা, মেক্সিকো, কানাডা জুড়ে ওয়ার্ল্ড কাপ, কিন্তু এখন আমরা যে দেখছি কারেন্ট ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা ম্যাচে দেখছি স্টেডিয়াম ফাঁকা থাকছে, যেখানে 70-80,000 স্টেডিয়ামের ক্যাপাসিটি, এখানে কত হার্ডলি 15 বা 20,000 সিট ভরছে। তো নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোথাও গিয়ে একটু চিন্তাদায়ক মনে হচ্ছে, কারণ যেটা হোস্ট কান্ট্রি, যেটা সেখানে যদি সেরকম ফুটবল নিয়ে ইন্টারেস্ট না থাকে। তোমার মতামত? না, আমার যেটা মনে হয় তো ওয়ার্ল্ড কাপে অনেক বেটার হবে এই পিকচারটা, কারণ ওটা একটা নেশনস টুর্নামেন্ট। তখন তখন তোমার সমর্থকেরা অনেকে ওয়েট করে থাকে যে 4 বছরে এই টুর্নামেন্টটা হয়, যেখানেই হোক, যাই কন্ডিশন হোক, আমরা যাব, আমাদের টিমের জন্য সাপোর্ট করব। অনেকে স্বপ্ন থাকে যে ফিফা ওয়ার্ল্ড কাপ একটা মাঠে গিয়ে অ্যাটলিস্ট একটা ম্যাচও দেখা। তো সেখান থেকে তাহলে আমার মনে হয় যে যখন নেশনস ওয়ার্ল্ড কাপ, মানে যখন দেশের ওয়ার্ল্ড কাপ হয়, যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, তখন আই থিঙ্ক চিত্রটা অনেক বেশি তফাৎ হবে। তখন আই গেস রিলেটিভলি কম পাওয়ারফুল যে টিমগুলো তারা মাঠে নামলো, একটা মিনিমাম একটা তুমি অ্যাটেন্ডেন্স দেখতে পাবে। তুমি তুমি আজ হয়তো একটা বড় ইউরোপিয়ান ক্লাব খেললে মিনিমাম দুটো টিমের মধ্যে, তখন হয়তো কিছু লোক দেখছো। কিন্তু যখন হয়তো একটা নর্মাল টিম খেলছে, বা দুটো সাউথ আমেরিকান টিম খেলছে, বা হয়তো একটা পর্তুগিজ দল বা আরেকটা সাউথ আফ্রিকান টিম খেলছে, বা সাউথ আমেরিকান টিম খেলছে, তখন তুমি লোক দেখতে পাচ্ছ না। হ্যাঁ, এবার তুমি রিজন হিসেবে কি বলতে পারো, হ্যাঁ হয়তো সব সমর্থকেরা আর্থিকভাবে সেটা সম্ভব করতে পারে না, টিকিট কেটে যাবে ইউনাইটেড স্টেটসের মতো একটা জায়গায়, যাতায়াতের এক খরচ আছে, সেখানে গিয়ে ম্যাচ দেখা, সেখানে গিয়ে স্টে, সেইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে ওয়েদার। এই ওয়েদারে প্লেয়ারদের আমরা দেখছি কি অবস্থা খেলতে গিয়ে। তো সমর্থকেরা মাঠে বসে 1.5 ঘন্টা সেটাকে দেখা, কিভাবে সেটাকে এনজয় করবে, সেটা একটা বড় প্রশ্ন। তো সেখান থেকে দাঁড়িয়ে স্পেশালি ইউরোপিয়ান ক্লাব, দেখো আই থিঙ্ক সাউথ আমেরিকা আমরা আসবো আলোচনা অবশ্যই, যে সাউথ আমেরিকান ক্লাবরা যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে এখন অব্দি, কম্পারেটিভলি যতটা আনএক্সপেক্টেড ছিল তার থেকে অ্যাটলিস্ট অনেক বেটার রেজাল্ট এসছে। এবং সেটার পেছনে কিন্তু একটা রিজন এটা হতে পারে যে ইউরোপিয়ান ক্লাবদের থেকে কিন্তু এই টেম্পারেচারে তারা বেশি খেলে। জেনারেলি তুমি যদি দেখো ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দেশের যে টেম্পারেচার থাকে তার ইউরোপের মানে কম্পারিজনে, তাহলে কিন্তু তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ওই টেম্পারেচারে খেলাটা। তো আই থিঙ্ক সেটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইউরোপিয়ান ক্লাবেরা। আমার মনে হয় আই থিঙ্ক পিএসজি কার কাছে হারলো, বোটোফাগোর কাছে, রাইট? তো আই থিঙ্ক বোটোফাগো, হ্যাঁ, তো হারার পর এই সেম কথাটাই পিএসজি একজন মিডফিল্ড, আমি নামটা ভুলে যাচ্ছি, মিডফিল্ডার বললেন সেম কথা, হয়তো ওরা বেশি স্বাচ্ছন্দ্য এই হিটে খেলাটা রাদার দ্যান আস। এবং আমি একটা ছবি দেখেছিলাম যে বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়াররা ড্রেসিং রুমে বসে খেলা দেখছে, তারা ডাগ আউটে বসেনি। হ্যাঁ, এবং ডর্টমুন্ড পোস্ট করেছে হয়তো প্রথমবার আমাদের লাইফে মানে আমরা দেখলাম যে আমাদের প্লেয়াররা ডাগ আউটে বসতে চায়নি, তারা ভেতরে এসিতে বসে খেলা দেখছিল, ডাক করলে গিয়ে অফ করলে নেমে যাবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে তারা খুব একটা মানে এই ওয়েদারে খেলাটা খুব একটা সহজ নয়, এবং সেটা একটা বড় ফ্যাক্টর আই থিঙ্ক সমর্থকদের জন্য। বাট এই জিনিসটা ভাবতে হবে। আই থিঙ্ক আমরা বারবার এই কথাটা নিয়ে বারবার উঠেছে যে মেরিট বেসড টুর্নামেন্ট কতটা, দেখো এই ওয়েদার কন্ডিশন কি একটা কোনো রিজন যে কারণে যদি আমরা বিগেস্ট সেটব্যাক গুলো দেখি এই টুর্নামেন্টে, তাহলে যদি আমরা দেখি সেটা হচ্ছে রিয়াল ভার্সেস আল হিলাল কিন্তু এই গরম কন্ডিশনেই খেলে, ফ্ল্যামেঙ্গো ভার্সেস চেলসি, পিএসজি ভার্সেস বোটাফোগো, আর ফ্লুমিনিস ভার্সেস ডর্টমান্ড। একদম একদম। এবং তুমি সব কটাতেই দেখো, নয় তুমি ইউএই, নয় তুমি সাউথ আমেরিকান টিমদের পাবে যার যার এই রেজাল্ট গুলোর মধ্যে, নয় তারা ড্র করেছে, নয় তারা জিতে বেরিয়ে গেছে। তো 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 আই থিঙ্ক আমার যেটা মনে হয় ওই ওয়েদারটা একটা বড় ফ্যাক্টর, যেটা 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 হয়তো হেল্প করছে ওদেরকে। এবং ইউরোপিয়ান টিমরা যে স্ট্রাগল করবে এটা স্বাভাবিক। তুমি জানো 2022-এর যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও কিন্তু এই কথাটা উঠেছিল যে ইউরোপিয়ান টিমরা যে কতটা কি হবে। হ্যাঁ, তখন হয়তো আই থিঙ্ক স্টেডিয়ামে এসির ব্যবস্থা করা হয়েছিল, তো আই থিঙ্ক সেটা একটা বড় হেল্প হয়েছে। বাট আমি জানি না যে শীতকালে করা হয়েছিল, শীতকালে, ঠিক শীতকালে করা হয়েছিল। তো 2026 যে ওয়ার্ল্ড কাপ যে আসছে,
সেখানে কতটা কি মেজারমেন্ট হবে এই জিনিসটা আই থিঙ্ক ভাবতে হবে। আই থিঙ্ক এই টুর্নামেন্টটা দেখার পরে এই জিনিসটা নিয়ে ভাবার সময় আই থিঙ্ক অলরেডি এসে গেছে, এবং ভাবা অলরেডি শুরু করা উচিত, যাতে 26 ওয়ার্ল্ড কাপের সময় আরো বেটার প্রিপেয়ার থাকে এবং সব টিমের সব প্লেয়ারাই যেন একটা মানে ঠিকঠাক পরিবেশ পায়, যাতে তারা মানে রিলেটিভলি ক্লান্ত হয়ে পড়ে কম্পারেটিভলি যারা অভ্যস্ত ওয়েদারে খেলা তাদের থেকে। একদমই, যাতে মেজর কোনো না ইম্প্যাক্ট পড়ে এমন হয় সেই জিনিসটা এনশিওর করা উচিত ছিল। আর যেহেতু এখন আর কোনো অপশনস নেই, কিন্তু আমাদের চিন্তা ওটাই বাড়াচ্ছে যে নেক্সট সিজনে একই সময় ইউএসএ তে কিন্তু ওয়ার্ল্ড কাপ হবে, তো সুতরাং একই ফুটবলারই কিন্তু তখন খেলবে। আর সেই ফুটবলাররা যদি এখন এই সময় ইউএসএ তে তাদেরকে স্ট্রাগল করতে দেখা যায়, কারণ অনেকগুলো ছবি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে সেখানকার কন্ডিশন। ফুটবলাররা মাঝে মধ্যে যখনই খেলা থামছে, কোনো চোট, কোনো ফাউল বা ইনজুরির কারণে প্লেয়ারদেরকে দেখা যাচ্ছে বারবার ডাগ আউটের সামনে গিয়ে জল খাচ্ছে, দুবার করে ড্রিঙ্কস ব্রেক। যেটা স্নেহাশিস দা বললো, ডটমান্ডের ফুটবলাররা বেঞ্চেই বসেছিল না, তারা ফার্স্ট হাফটা তারা ড্রেসিং রুমের ভিতরে বসে তারা ম্যাচ দেখছিল, সেকেন্ড হাফে যখন তারা বেরিয়ে এসছে দেখছিলাম ছাতা নিয়ে বসেছিল বেঞ্চের মধ্যে। সুতরাং পরিষ্কার স্ট্রাগল করছে। তো সেটা নিয়েই আমি ভাবছি যে নেক্সট সিজন ওয়ার্ল্ড কাপে কি করবে ইউরোপিয়ান টিমরা এবং বাকি টিমগুলো যারা শীতল কন্ডিশন থেকে আসবে, যারা যেখানে উইন্টার থাকে বেশিরভাগ সময়, সেখানে ওয়েদারটা অনেকটা ডিফারেন্ট, তারা এই গরম ওয়েদারের সাথে আবহাওয়ার সাথে মানিয়ে নেবে কি করে, সেটা দেখার বিষয় থাকবে। আর উইদাউট এনি ডাউট একটা মেজর ইম্প্যাক্ট থাকবে কিন্তু টিমগুলোর পারফরমেন্সে। আর তার সাথে যেটা প্রথমে যেটা মেনশন করছিলাম যে সেভাবে কিন্তু ক্রাউড পুল আউট কিন্তু করতে পারছে না এই ফিফা ওয়ার্ল্ড কাপ, কারণ কয়েকটা ইউরোপিয়ান ক্লাব যেমন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ বা চেলসি, যাদের কিন্তু একটা স্ট্রং ফ্যান বেস রয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তাদের ম্যাচগুলোতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার এরকম অনেকগুলো ম্যাচে দেখছি যেখানে কিন্তু একবারে স্টেডিয়াম কিন্তু ফাঁকা থাকছে। এক কথায় বলা যেতে পারে যে ইউএসএ স্টেডিয়াম গুলো বেশ বড় স্টেডিয়াম, প্রত্যেকটা স্টেডিয়ামই প্রায় 50-60 হাজার ক্যাপাসিটির বেশি ক্যাপাসিটি তাদের। তো সেখানে ওই কারণেই স্টেডিয়াম, গ্যালারি, স্ট্যান্ড ফাঁকা দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে যতটা আশা রেখেছিল জিয়ানি ইনফ্যান্টিনো বাকিরা যে ক্লাব ওয়ার্ল্ড কাপ সেরকম ক্রাউড পুল করে, কারণ আলটিমেটলি তাদের মেজর গোল হচ্ছে ইউএসএ তে যেখানে রাগবি বেশি ফেমাস, বেসবল ফেমাস, সেখানে ফুটবলটা অতটা ফেমাস নয়। তো সেই কারণে নেক্সট সিজন ওয়ার্ল্ড কাপের আগে একটা ড্রেস রিহার্সাল করার তাদের প্ল্যান ছিল, যাতে এখন থেকে ফুটবলের ইন্টারেস্টটা বাড়ানো যায় লোকালি ইউএসএ তে। কিন্তু সেইটা কি কতটা ইম্প্যাক্ট করছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাট নেক্সট সিজন ওয়ার্ল্ড কাপ নিয়ে আমারও মতামত সেম টু স্নেহাশিস দা, যে খুব একটা ইম্প্যাক্ট করবে না, কারণ ওয়ার্ল্ড কাপে প্রচুর ট্রাভেলিং ফ্যান্স হয়। কিন্তু সেটা নিয়ে একটা চিন্তার বিষয়, রিসেন্টলি একটা নিউজ রিপোর্ট উঠে এসেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা অপারেশন শুরু করছে, সেখানে তাদের ইউএসএ তে দেখা যাচ্ছে যে রেফিউজির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। যারা 1 বছরের ভিসা নিয়ে আসছিল তারা কিন্তু সেই ভিসা এক্সটেন্ড করে থেকে যাচ্ছে। তো সেই রেফিউজিদেরকে কিন্তু তারা সেই প্রসেস মেনেই তাদেরকে ইউএসএ থেকে বার করানো হচ্ছে। তো সেইটার একটা ইম্প্যাক্ট থাকবে কিন্তু সেই ট্রাভেলিং ফ্যান্সদের ভিসার উপর। অবভিয়াসলি আই থিঙ্ক ইউএসএ গভর্নমেন্টের একটা কোনো সলিউশন থাকবে সেই সব বিষয়। বাট আশা করছি ওয়ার্ল্ড কাপে আমরা এই ফাঁকা স্ট্যান্ডের চিত্র আর দেখবো না, যেটা আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখছি। আর শুধু গরম ওয়েদারই নয়, যেখানে গরম ওয়েদার হয়, অ্যাডভার্স কন্ডিশন হয়, যখন অতিরিক্ত তাপমাত্রা থাকে তখন কিন্তু ওই ঝড় বৃষ্টিও হয়, সেটাও কিন্তু হচ্ছে। 2 থেকে 3টে ম্যাচ ঝড় বৃষ্টির জন্য কিন্তু ডিলে হয়েছে, ম্যাচ বন্ধ হয়েছে, প্রায় 40 থেকে 50 মিনিট পর আবার ম্যাচ চালু করা হয়েছে। তো নেক্সট সিজন ওয়ার্ল্ড কাপে এইগুলো কিন্তু একটা চিন্তার বিষয় হবে। কিন্তু স্নেহাশিস দা, যেটা নিয়ে আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করা উচিত, আমরা এখন দেখছি ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোর টাইমিং, আমাদের ইন্ডিয়ান টাইমে বলছি, ভোর 6:30, রাত 9:30, 12:30, রাত 12:30। 9:30 ম্যাচটা আমরা যেটা দেখছি সেই সময়টা কন্ডিশন, ওয়েদার কন্ডিশনটা সব থেকে খারাপ থাকছে, সব থেকে বেশি গরম থাকছে। তো সেই হিসেবে কি আমাদের নেক্সট ইয়ারের ওয়ার্ল্ড কাপে একটা চেঞ্জ দেখতে পারি ব্রডকাস্টিং টাইমিং এ, বা সেটা তারা কতটা মানাতে পারবে ইউরোপ, কারণ ওভারঅল ওয়ার্ল্ড এর সাথে তাকে মানিয়ে সেভাবে টাইমিংটা করতে হবে অ্যাকর্ডিংলি। হ্যাঁ, একদমই। আমার মনে আমি তো খুব অপেক্ষায় আছি যে টুর্নামেন্টের ব্রডকাস্টিং নাম্বার চেক করার জন্য যখন টুর্নামেন্টটা শেষ হবে। কারণ দেখো, আমরা সবাই জানি ইন্ডিয়ান মার্কেট, এবং এবং ইন্ডিয়াতে ফুটবল প্রেম নিয়ে কোনো কথা হবে না। এবং যখন ওয়ার্ল্ড কাপ হয়, ইউরো হয়, আমি নিজেই বলছি, আজ এখন নয় কাজপত্র করতে হয় তাই অত অত কম দেখা হয়, বাট একটা সময় এমন গেছে কলেজ টাইমে যে আমি ওয়ার্ল্ড কাপ দেখেছি পরপর 3টে ম্যাচ, আবার ইউরো আবার এও দেখেছি একসাথে। আবার অন্য কোনো টুর্নামেন্ট হচ্ছে সেই ম্যাচও আবার সঙ্গে সঙ্গে দেখছি, মানে সরি ওয়ার্ল্ড কাপ না, আমি বলছি আমাদের বলো কোপা আমেরিকা এবং ইউরো একসাথে চলছে। ইউরোর 3টে ম্যাচ, আবার কোপা আমেরিকার ভোরবেলা থেকে 2টো ম্যাচ, এরকমও দেখেছি, পরপর 5টে ম্যাচ দেখছি।
তো এরম এবং এরম গেছে যারা ফুটবল আমরা ভালোবাসি তাদের এরম আই থিঙ্ক একবার না একবার তাদের লাইফে এরম হয়, কারণ আমাদের টাইমিং এর সঙ্গে ব্রডকাস্টিং টাইম এরম হয়। কিন্তু তুমি কি একটা রাত্রির জেগে চেলসি আর বোটোভাগোর ম্যাচ কি দেখবে? আমার মনে হয় না তুমি দেখবে। আমার মনে হয় না তুমি দেখবে। 12:30 3:30 ভোর 6:30টায় উঠে তুমি, আমার মনে হয় না তুমি দেখবে। তুমি একটা পিএসজি বোটোভাগো বা একটা ফ্ল্যামিঙ্গো রিয়াল মাদ্রিদ তুমি জেগে দেখবে না। হ্যাঁ, তুমি কাদের হয়তো দেখবে, তুমি হয়তো আল হিলাল রিয়াল মাদ্রিদ দেখতে পারো, কনসিডারিং আল হিলালের রিসেন্ট সাকসেস, যে তারা হয়তো একটু বেটার টিম, তাদের হয়তো দেখবে অপোজিশনের নাম দেখে। কিন্তু যে সকল টিমদের জেনারেলি ফলো করা হয় না বা যারা হয়তো সেভাবে আসে না, সাউথ আমেরিকান টিম, তারা যতই ভালো খেলুক, তো আমার মনে হয় না তুমি সেরকম ভিউয়ারশিপ পাবে। তো সেটা একটা কিন্তু চিন্তার বিষয়। এবং দেখো হয়তো ওয়ার্ল্ড কাপের সময় টাইম চেঞ্জ না হলে হয়তো আমরা সবাই দেখবো ম্যাক্সিমাম ম্যাচ।